গত পর্বে আমরা দেখেছিলাম বদরুল সেই টিসটাস মহিলাকে সব বলে দেয়, তাদের গুপ্তধন খোঁজার কথা, গুপ্তধন কোথায় আছে সেটার কথা। ইভেন সেই টিসটাস মহিলার যে স্মার্টফোন বদরুলকে দিয়েছিল সেই স্মার্টফোন দিয়ে বদরুল ছবিও তোলে। বদরুল তো একটা বোকামি করেই, দলের বাকিরাও বোকামি করে। তারা বদরুল আর তার স্মার্টফোন সহ আবার সেই গুপ্তধনের জায়গায় যায় এবং সেখানে গিয়ে তারাও ছবি তোলে। ইতিমধ্যে তারা বুঝতে পারে স্মার্টফোনের এখানে ভূমিকাটা কী, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়। স্মার্টফোনের লোকেশান ট্যাগ করে সেই টিসটাস মহিলা সহ আমেরিকান সাহেব সবাই তাদের লোকেশান বের করে ফেলে। এবং যখন টিসটাস মহিলা আর আমেরিকান সাহেব আমাদের গুপ্তধন ছিনিয়ে নেওয়ার জন্য দলবল নিয়ে হাজির হয়, তখন কি হয় এই পর্বে আমরা সেটাই দেখব। আমরা নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম এবং মানুষগুলো সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। কুসুম তার হাতের মোমবাতিটা ধরেই রেখেছিল। টিসটাস মহিলা সেই মোমবাতিটা তার হাত থেকে নিয়ে ঘরটার চারিদিক দেখল, তারপর জিভ দিয়ে চুকচুক শব্দ করতে করতে বলল, তোমরা কাজটা ঠিক করনি। আমরা বুঝতে পারলাম না আমরা ঠিক কোন কাজটা ঠিক করিনি, কিন্তু সেটা জিজ্ঞাসা করার কোনো ইচ্ছাই ছিল না আমাদের। মহিলা নিজেই বলল, এটা একটা আর্কিওলজিক্যাল সাইট, যেটাকে কিনা বাংলায় বলে প্রত্নতাত্ত্বিক অঞ্চল। এই এলাকাটা যত্ন করে খোদাই করতে হয় যেন কিছু নষ্ট না হয়। আর দেখো তোমরা কি করেছো, খোদাল কন্তা কী কী সব জিনিসপাতি দিয়ে জায়গাটাকে ধ্বংস করে ফেলেছো। ইস! আমরা দেখতে পেলাম সিঁড়ি দিয়ে আরও দুজন মানুষ নেমে আসছে। তাদের একজনের হাতে উজ্জ্বল একটা চার্জার লাইট। মানুষটা নেমে আসার পর নিচের পুরো ঘরটা তীব্র আলোয় ঝলসে উঠল। টিসটাস মহিলা ফু দিয়ে মোমবাতিটা নিভিয়ে একপাশে ছুঁড়ে ফেলে দিল, তারপর সিন্দুকটার দিকে এগিয়ে গেল। আমেরিকান সাহেবটাও তার পিছু পিছু এগিয়ে যায়। তারা সিন্দুকটা ঘিরে একবার ঘুরল। কম বয়সী মেয়েটার কঙ্কালটা একটু ভালো করে দেখার জন্য আরেকটু নিচু হলো। আমেরিকান সাহেবের সাথে ইংরেজিতে একটু কথাও বলল। তারপর উঠে দাঁড়িয়ে সিন্দুকটার ডালাটা টেনে ভিতরে তাকালো এবং দুইজনের মুখেই সাথে সাথে হাসি ফুটে উঠল। টিসটাস মহিলাটা বলে, ওয়াও, হাউ বিউটিফুল ইট ইজ। আবার আমেরিকান সাহেবের সাথে ইংরেজিতে নিচু গলায় কথা বলল। তারপর ডালাটা বন্ধ করে দিয়ে পিছনের মানুষগুলোর দিকে তাকিয়ে বলল, এই কুইক, তোমরা শোনো, এই কলসি তিনটা নাও, তারপর আমাদের লঞ্চ তোলো। আমরা নার্ভাস হয়ে কথা বলতে পারছিলাম না। আমি তো আরোই বলতে পারি না, কিছুক্ষণ করি। যাই হোক, প্রথম যখন দলটা ঢুকেছে তখন যথেষ্ট নার্ভাস ছিলাম, কিন্তু এতক্ষণ এদের কাণ্ড কারখানা দেখার পর আর নার্ভাস না, বরঞ্চ প্রচণ্ড রাগ লাগছে আমার। রাগ উঠে গেলে একদিকে তো আমার মাথা ঠিকঠাক থাকে না, তাই রীতিমতো এইবার আমার মাথা ঠিক থাকলো না। হুঙ্কার দিয়ে আমি বললাম, খবরদার, আমাদের জিনিস ধরবে না, বের হও এখান থেকে তোমরা। আমি এত জোরে বললাম যে সবাই চমকে উঠল। সবচেয়ে বেশি চমকালো টিসটাস মহিলাটা। আমার হুঙ্কার শুনে রঞ্জু, কুসুম, কাউসাল, এমনকি বদরুল পর্যন্ত আমার সাথে চিৎকার করে বলল, খবরদার। আর যে মানুষটা AK-47 হাতে ধরে রেখেছিল সে ঝট করে সেটা আমাদের দিকে নিশানা করে বলল, এই এই চুপ করতো সবাই, একবার গুল্লি করে খুল্লি উড়িয়ে দিব। আমরা আবার চিৎকার করে বললাম, গুলি করবে তোমার AK-47 দিয়ে? কাল রাতে আমাদের ঘরে বাক্সের মাঝে রেখেছিলে, মনে আছে সেটা? মানুষটা একেবারে থতমত খেয়ে গেল। কিছু একটা বলতে যাচ্ছিল, আমি সুযোগ দিলাম না। বললাম, শোনো, এইটার নলের মাঝে আমরা ঠেসে ঠেসে মাটি ভরে রেখেছি। বিশ্বাস না হলে গুলি করার চেষ্টা করেই দেখো, ব্যারেল ফেটে তোমার নিজেরই গুলি করার জিনিস তোমার খুলি উড়িয়ে দিবে। মানুষটা এত অবাক হলো যে বলার মতো না। সে তার AK-47 ঝাঁকালো এবং সত্যি সত্যি সেখান থেকে ঝুরঝুর করে মাটি পড়তে লাগলো। তারপর যেটা ঘটলো তার জন্যে আমি মোটেও প্রস্তুত ছিলাম না। হঠাৎ কুসুম এগিয়ে এসে মানুষটাকে ধাক্কা দিয়ে বলল, এই বেরো তো, বেরো সবাই, চোরের দল, ডাকাতের দলগুলো সব। কুসুমের ধাক্কা খেয়ে মানুষটা কেমন যেন থতমত খেয়ে গেল। তার AK-47 দিয়ে কুসুমের মাথার মাঝে একটা ঘা লাগাবে কিনা চিন্তা করতে থাকলো। তখন টিসটাস মহিলা চিৎকার করে বলল, হ্যাঁ মেয়ে, সরে দাঁড়াও বলছি এখান থেকে। কুসুম অবশ্য সরে দাঁড়ানোর কোনো লক্ষণই দেখালো না। তার লিকলিকে শরীর দিয়ে ধাক্কা মেরে পাহাড়ের মতো মানুষগুলোকে বের করার চেষ্টা করতে লাগলো।
তখন একজন ঝটকা দিয়ে কুসুমকে প্রায় ছুঁড়ে ফেলে দিল। আমরা দৌড়ে কুসুমের কাছে গিয়ে তাকে টেনে তুললাম। তার মাথায় হাত বুলাতে বুলাতে সে মানুষগুলোর দিকে হিংস্র চোখে তাকিয়ে রইল। টিসটাস মহিলা হেঁটে আমাদের দিকে 2 পা এগিয়ে আসলো। তারপর বলল, তোমরা এখনো বুঝতে পারছো না আমরা কারা? তোমরা কার সাথে লাগতে এসেছো? আমরা চাইলে তোমাদের এই ঘরের মাঝে পিষে মেরে ফেলতে পারি। এই দুনিয়ার কারো ক্ষমতা নাই তোমাকে রক্ষা করার, বুঝেছো? মহিলা এমন একটা গলায় কথা বলল, আমাদের মনে হলো মহিলা হয়তো সত্যি কথাই বলছে। মহিলাটা কেমন যেন ভয়ঙ্কর করে হাসলো পর্যন্ত। মানুষ হাসলে যে ভয়ঙ্কর দেখাতে পারে এই ব্যাপারটা আমি আগে কখনো কল্পনা করিনি। মহিলাটা হাসতে হাসতেই বলল, এই ঘরে ওই কঙ্কালটা পড়ে আছে দেখেছো? আরও 5টা কঙ্কাল এই ঘরে পড়ে থাকতে পারে, দুনিয়ার কেউ কিছু জানবে না। আমরা কোনো কথা বললাম না। মহিলা এবারে তার দলের লোকগুলোকে বলল, এই কে আছো তোমরা? এই কলসিগুলো নিয়ে ওপরে ওঠো। একজন বলল, আপা, ম্যাম, এই ছেলেপিলেগুলোকে কি করব? এই ছেলেপেলেগুলো, আপাতত এই সিঁড়ির মুখটা মাটি চাপা দিয়ে রাখো, যেন ভেতর থেকে বের হতে না পারে। তারপর দেখছি কি করা যায়। তারপর মানে কি তারপর এদেরকে নিয়ে একটা বিশ্বাসযোগ্য স্টোরি তৈরি করব। এর আগে ড্রাগ এডিক্ট, এরা ড্রাগ খেয়েছে এইসব। পুলিশের হাতে তুলে দেওয়ার আগে এদের শরীরে ড্রাগ পুশও করে দিব, যেন ব্লাড টেস্টে ধরা না পড়ে। যদি লোকজন বিশ্বাস না করে? টিসটাস মহিলাকে এখন আর টিসটাস মনে হচ্ছে না, তাকে যথেষ্ট ভয়ঙ্কর মনে হচ্ছে। এখন এই ভয়ঙ্কর মহিলাটা ধমক দিয়ে বলে, এই চুপ করো তো, তোমাকে তো ভাবতে হবে না, বিশ্বাস করানোর দায়িত্ব তোমাদের, বুঝেছো? এই জন্য তো তোমাদেরকে বেতন দিচ্ছি নাকি, তোমাদেরকে রেখে যাচ্ছি। শুধু আমি আর বেন যাচ্ছি। বিশ্বাস করাবা, যে কোনো মূল্যে বিশ্বাস করাবা, বুঝেছো? কথা শেষ করে ভয়ঙ্কর মহিলা সিঁড়ি দিয়ে উঠে গেল। যাওয়ার সময় বদরুলের হাত থেকে স্মার্টফোনটা প্রায় ছিনিয়ে নিয়ে গেল। বেচারা বদরুল বাধা দেওয়ার সাহস পর্যন্ত পেল না। 2জন মানুষ আমাদেরকে পাহারা দিতে থাকলো, আর অন্য 2জন কলসিগুলা একটা একটা করে সিঁড়ি দিয়ে বাইরে নিয়ে গেল। তারপর উপর থেকে মাটি দিয়ে মন্দিরের সিঁড়িটা বুঝিয়ে দিল, যেন আমরা বের হতে না পারি। যাওয়ার সময় আমাদের খন্তা কোদাল সবগুলো নিয়েও গেল, বলাই বাহুল্য। আমরা যেন ভেতর থেকে মাটিও সরাতে না পারি। আমরা খুব বিপজ্জনক একটা অবস্থায় পড়ে গেলাম এবং আমরা কেউ জানি না কি করতে হবে। ঘরের ভেতর ঘুরঘুরে অন্ধকার, তার মাঝে আমি কান্নার ফোঁস শব্দ পেলাম। কে যেন কাঁদছে, বুঝতে পারলাম না। ঠিক তখনই বদরুলের গলার শব্দ শুনতে পেলাম, আমার স্মার্টফোন। কাউসার হিংস্র গলায় বলল, এই বেয়াদব ছেলে একটা, একবারও যদি স্মার্টফোনের কথা বলবি না, তোর মাথাটা একবারে ভাঙ্গা ফেলবো। অন্ধকারে কুসুম বলল, আরে তোর স্মার্টফোনের জন্য আমাদের এই অবস্থা, বুঝেছিস? আমার কি দোষ? তোর দোষটা হচ্ছে তোর মহান মুখটা, যেখানে দরকার সেখানে মুখ খুলিস না, আর যেখানে দরকার নাই সেখানে ভেদর ভেদর করতে থাকিস। রঞ্জু বলে, এই থাক থাক, এখন আর নিজেদের মাঝে ঝগড়া করে লাভ নাই, ছোট মানুষ বুঝেনি। এখন আমরা কি করব সেটা ঠিক কর, আমি বললাম। কাউসার বলে উঠল, কি আর করুম? আচ্ছা শোনো, সবার আগে মোমবাতিটা জ্বালাবো, এই অন্ধকারে দম বন্ধ লাগছে। রঞ্জু বলল, অপু, অন্ধকারে দম বন্ধ হয় না, বড় জোর চোখ বন্ধ হয়। চোখের সাথে শ্বসনতন্ত্রের কোনো সম্পর্ক নাই অপু। আমি রেগে উঠলাম, বললাম, দেখ রঞ্জু, আর একবারও যদি তোর এই জ্ঞানের ভেদর ভেদর কথা বলিস, তোকে এই আমি সিন্দুকের মধ্যে বন্দি করে রাখবো, বুঝেছিস? কুসুম বলল, কিন্তু এই ঘুটঘুটে অন্ধকারে কেমন যেন মনে হচ্ছে কঙ্কালটা হেঁটে বেড়াচ্ছে। আমি হাতড়ে হাতড়ে আমার ব্যাকপ্যাক থেকে মোমবাতি আর ম্যাচটা বের করে জ্বালাতে লাগলাম। তারপর বললাম, শুধু চান খা, শুধু এই বাচ্চা মেয়েটাকে বলি দিয়েছিল যক্ষিণী বানানোর জন্যে। যক্ষিণী 3টা কলসি বাঁচাতে পারলো না। রঞ্জু একটা নিঃশ্বাস ফেলে বলে, হ্যাঁ রে, আসলেই বেচারা মেঘবতী। আমি বললাম, শুধু আর মেঘবতীকে দোষ দিয়ে লাভ কী রে? বেচারা বাচ্চা মেয়ে একা একা কী করবে? আমাদের সাহায্য দরকার তার। মোমবাতিটা জ্বালানোর পর সবাইকে দেখতে পেলাম, সবার চোখ কেমন যেন চকচক করছে। কুসুম বলল, কীভাবে সাহায্য করতে চাচ্ছ তুমি? এখান থেকে বের হয়ে লঞ্চটা আক্রমণ করলে কেমন হয়? কেউ প্রথমে কোনো কথা বলল না। তারপর কাউসার হাতে কিল দিয়ে বলল, ফার্স্ট ক্লাস আইডিয়া।
বদমাশগুলো জানে না এখান থেকে বের হওয়ার আরেকটা রাস্তা আছে। হ্যাঁ, আমি এখান দিয়ে ঢুকেছি, এখনও কেউ বের হয়নি তো, তাই না? কষ্ট করে নিশ্চয়ই বের হওয়া যাবে। কিন্তু কিভাবে বের হবে? সবচেয়ে সোজা হবে যদি সিন্দুকটা ঠেলে ওই গর্তের নিচে আনতে পারি, তাহলে সিন্দুকের উপর দাঁড়িয়ে ওই গর্ত দিয়ে বের হয়ে যাব। কাউসার সিন্দুকের দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলে বলল, আরে সর্বনাশ রে, এত ভারী সিন্দুক, মনে হয় না ঠেলে সরানো যাবে। আগে হাল ছাড়িস না তো, চল চেষ্টা করে দেখি। আমরা সবাই তখন সিন্দুকটার কাছে গেলাম। মেঘবতীর কঙ্কালটা সিন্দুকটা ধরে রেখেছিল। আমরা খুব সাবধানে কঙ্কালটা সরালাম। প্রথমে যখন দেখেছিলাম ভয় লাগছিল, এখন অবশ্য ভয় লাগছে না, উল্টে কেমন যেন মায়া লাগছে। আমি আমি মনে মনে মেঘবতীকে বললাম, আমরা তোমাকে দেখে অনেক কষ্ট পেয়েছি, তুমি চিন্তা করো না, আমরা তোমাকে দেখে শুনে রাখবো। যে ধন সম্পদ বাঁচানোর জন্য তোমাকে যক্ষিণী বানিয়েছিল, আমরা সেই ধন সম্পদ রক্ষা করব, তুমি শুধু দেখে যাও। তারপর সবাই মিলে সিন্দুকটা ঠেলতে লাগলাম। প্রথমে তো নড়ছিলই না, মনে হচ্ছিল স্ক্রু দিয়ে নাকি মেঝের সাথে লাগানো। তারপর একটু নড়লো, তারপর সত্যি একটু নড়লো। রঞ্জু বলল, এই দেখ দেখ, একটু সরেছে। একটু যখন সরেছে তার মানে আরও সরবে। সত্যি সত্যি এটা আরও সরল, বরং একটু একটু করে আমরা এটাকে গর্তের নিচে নিয়ে আসতে পারলাম। তবে এটা করতে গিয়ে আমাদের অর্ধেক যান বের হয়ে গেল। সিন্দুকের উপর দাঁড়িয়ে আমরা গর্তটা হাত দিয়ে ছুঁতে পারলাম, এবং যে ডালপালা দিয়ে ঢাকা হয়েছিল সেগুলো টেনে সরানো মাত্রই মাটি পড়ে ঝুরঝুর করে গর্তটা বের হয়ে গেল, এবং আমরা তাকিয়ে দেখলাম বাইরে অন্ধকার, অর্থাৎ রাত হয়ে গেছে। আমি বললাম, চলো বের হই। সবাই মাথা নাড়ল। কুসুম জিজ্ঞাসা করলো, কে প্রথমে বের হবে? কাউসার বলল, আমি বের হতে পারি। আমিও রাজি হলাম। কাউসার শুকনা পাতলা মানুষ এবং তার গায়ে জোর আছে, সে বের হওয়ার পর অন্যদেরকেও টেনে বের করতে পারবে। এরপর আমরা কাউসারকে ধরে উপরে ঠেলে দিলাম। সে প্রথমে মাথাটা বের করলো, তারপর 2 হাত বের করলো, তারপর হাঁচর পাচর করে বের হয়ে গেল। কাউসারের পরই রঞ্জু বের হলো। তাকে বের করতে একটু কষ্টই হলো আমাদের। সে কাউসারের মতো তেজি না, আবার তাকে ওপর থেকে টানতে হলো, আবার আমাদেরকে নিজের দিকে ঠেলতেও হলো। যাই হোক, রঞ্জুকে বের করতে একটু কষ্টই হলো। রঞ্জুর পর কুসুম বের হলো। আমি তার 2 পা ধরে ওপরে তুলে রাখলাম। আমি তার পা ধরেছি বলে কুসুম একটু লজ্জা পাচ্ছিল, কিন্তু আমি এমন ভাব করলাম ব্যাপারটা যেন খুবই স্বাভাবিক। প্রতিদিনই কোনো একটা মেয়ের পা ধরে তাকে উপরে ঠেলে দিতে হয়। এমন একটা ভাব করতে করতে কুসুমকে গর্ত থেকে বের করে দেওয়া সম্ভব হলো। কুসুম প্রথমে গর্ত থেকে 2 হাত আর মাথা বের করলো। রঞ্জু আর কাউসার তাকে টেনে উপরে তুলে বের করে নিল। কুসুমের পর বদরুলকে। আমি নিচে থেকে তাকে উপরে তুলে ধরলাম, অন্যরা তাকে টেনে বের করে নিল। বদরুল সাইজে ছোট হলেও ঠেলার সময় বুঝতে পারলাম তার ওজন মোটামুটি খারাপ না। সবশেষে আমি বের হব, কিন্তু আমাকে নিচে ঠেলার মতো কেউ নেই। আমাদের ব্যাকপ্যাকগুলো থেকে গামছাগুলো বের করে গিট পাকিয়ে দড়ির মতো পাকানো হলো, এবং আমি সেটা বেয়ে হাঁচর পাচর করে উপরে ওঠার চেষ্টা করতে থাকি। কোনো মতে মাথাটা বের করতেই সবাই আমাকে জাপটে ধরে এবং টানাটানি করে বের করে ফেলে। টানাটানি করে বের করার সময় আমার পিঠের ছাল উঠে গেল, কিন্তু সেটা নিয়ে কথা বলার কোনো মানেই হয় না, কারণ সবারই নিশ্চয়ই একই অবস্থা। এরপর কাউসার জিজ্ঞাসা করলো, সবাই তো বের হয়ে গেল, এখন কি করুম আমরা? আমি দাঁত কিরমির করে বললাম, একেবারে লঞ্চে আক্রমণ করব। কাউসার হুঙ্কার দিয়ে বলল, চল চল। রঞ্জু বলল, এই থাম তোরা, খালি হাতে আক্রমণ করবি নাকি? কেন, এখান থেকে অস্ত্র নিয়ে যাব। মানুষগুলা যাওয়ার সময় খন্তা কোদালগুলো বের করে নিয়ে এসেছিল, কিন্তু সাথে নিয়ে যায়নি, এখানেই ফেলে গেছে। 2টা কোদালের লাঠি অনেক কষ্ট করে খুলে নিলাম। খন্তা নেব ভাবছিলাম, কিন্তু যেহেতু অনেক ভারী তাই নিলাম না। ব্যাকপ্যাকে কয়েকটা বড় বড় মাটির ঢেলাও নিলাম। ঠিক রওনা হওয়ার সময় দেখলাম পা বাঁধা মোরগটা অসহায়ভাবে শুয়ে জুলুজুলু করে আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা তখন মোরগটার পায়ের বাঁধন খুলে সেটাকে ছেড়ে দিলাম। বললাম, স্বাধীনভাবে বেঁচে থাকিস এখানে, শেয়াল থেকে দূরে থাকিস, বাচ্চা কাচ্চা নিয়ে ঘর সংসার করিস। তারপর আমরা মোরগকে বিহঙ্গ বলা যায় কিনা জানি না, যাই হোক মোরগটাকে ছেড়ে আমরা রওনা দিলাম। তারপর জঙ্গলের ভেতর দিয়ে ছুটতে থাকি। ছুটতে ছুটতে আমরা ঠিক কী করবো সেগুলাও ঠিক করে ফেললাম। চুপি চুপি লঞ্চে উঠে প্রথমে লঞ্চের সারেংকে ধরে ফেলবো, সে আর লঞ্চ ছাড়তে পারবে না। তারপর চিৎকার চেঁচামেচি করে মানুষজন জড়ো করে ফেলবো। ডাকাত ডাকাত করে চিৎকার করলে নাকি চোখের পলকে মানুষজন লাঠি সোঁটা নিয়ে হাজির হয়ে যায়।
আমরা ছুটতে ছুটতে নদীর তীরের কাছে এসে পৌঁছালাম। অন্ধকারে দৌড়ানো খুব মুশকিল। মাঝে মাঝে আমরা আছাড় খেতে লাগলাম এবং কাদামাটি গোবরে মাখামাখি হয়ে যেতে থাকলাম। অবশ্য সেটা নিয়ে আমরা কেউই মাথা ঘামাচ্ছি না। নদীর তীরে পৌঁছানোর আগেই দূরে তাকালাম। এখনও নদীর ঘাটে রাজহাঁসের মতো লঞ্চটা দাঁড়িয়ে আছে। এর মাঝে ছেড়ে দিয়ে থাকে যদি লঞ্চ, তাহলে কিছু করার ছিল না অবশ্য। আমরা আমাদের লাঠি নিয়ে ছুটতে থাকি। ঠিক তখন লঞ্চটা তার ভেপু বাজালো। লঞ্চের ইঞ্জিনের গর্জন শুনলাম এবং লঞ্চটা ছেড়ে দিল। আমাদের চোখের সামনে লঞ্চটা নদীর ঘাট থেকে দূরে সরে যেতে লাগলো এবং আমরা হা হয়ে তাকিয়ে থাকলাম। বদরুল কান্না কান্না গলায় হঠাৎ বলে ওঠে, আমার স্মার্টফোন! দৌড়াতে দৌড়াতে আমরা ক্লান্ত হয়ে গেছিলাম, কিন্তু নিজেদের ভিতরে একটা উত্তেজনা ছিল বলে আমরা টের পাইনি। কিন্তু হঠাৎ আমরা ক্লান্তিটা টের পেলাম। একটা বড় গাছের শিকড়ে বসে লঞ্চটার দিকে তাকিয়ে নিঃশ্বাস নিতে থাকি। কুসুম বলে, তোর আর একটুর জন্য পারলাম না। না, ছেড়ে দিলে হবে না কুসুম, কোনোভাবে চেষ্টা করতেই হবে। আর অন্য কীভাবে চেষ্টা করবে? বড় মানুষদেরকে গিয়ে বলতে হবে, চেষ্টা তো করতেই হবে। বড় মানুষেরা কেউ আমার কথা বিশ্বাস করবে না। এরকম টিস্টাস মহিলা কত সুন্দর করে কথা বলে, তার কথাই সবাই বিশ্বাস করবে। তার সাথে আবার সাদা চামড়ার বিদেশি। সাদা চামড়ার বিদেশি দেখলে আমাদের দেশে সবার মাথা খারাপ হয়ে যায়। এই গ্রামে আগে কোনো দিন কেউ সাদা চামড়ার বিদেশি দেখে নাই, সাদা চামড়ার বিদেশি আয়েও নাই। আসলে সবার মাথা খারাপ হয়ে যাবে। কুসুম একটা নিঃশ্বাস ফেলে বলল, তোদের আর কি, তোদের তো কোনো সমস্যাই নাই, শুধু গালাগালি শুনবি। কেউ একজন কান ধরে একটু টান দিবে, তারপর ভুলে যাবি। আমার কথা একবার চিন্তা করে দেখ। রঞ্জু জিজ্ঞাসা করলো, কেন, তোমার কি হবে? এমনিতেই কারফিউ দিয়ে রেখেছিল, এখন শুধু কারফিউ না, লেখাপড়াই মনে হয় বন্ধ করে দিবে। ঘরের কাজ শেখাবে, তারপর একজন বুড়ার সাথে বিয়ে দিয়ে দিবে। কুসুমকে একজন বুড়ার সাথে বিয়ে দিয়ে দেওয়া হবে, এটা শুনে বদরুল মনে হয় বেশ আনন্দ পেল। তারপর ফোকলা দাঁত বের করে খিকখিক করে হাসতে লাগলো। অবশ্য আমরা তার হাসিতে কেউ যোগ দিতে পারলাম না। আমরা বসে বসে যখন দুঃখের কথা বলছি, তখনই মাঝে মাঝে চোখের কোণা দিয়ে লঞ্চটাকে ধীরে ধীরে দূরে সরে যেতে দেখছিলাম। এটা যতই সরে যাচ্ছিল, বুকটা তত ভেঙে যাচ্ছিল। কুসুম কিছু একটা ভাবলো, তারপর সোজা হয়ে বসলো। এই কাউয়া, তুই দেখলি লঞ্চটা কোন দিকে যাচ্ছে? হ্যাঁ, গাঙ্গি খালে ঢুকছে। কেন বুঝতে পারছিস না? শর্টকাট মারার চেষ্টা করছে। তার মানে মনে হয় চেরাগ বিলের পাশ দিয়ে যাবে না? পুরোটা ঘুরে তারপর ঘাঙ্গু নদীতে ঢুকবে। কিন্তু ঘাঙ্গু নদীতে তো পানি কম। আরে তারপর বড় গাঙে উঠবে, তখন কত রাস্তা বাঁচবে জানিস? তার মাঝে এগো মাঝে অনেক তাড়াহুড়া আছে। হ্যাঁ, ব্যাপক তাড়াহুড়া। আমরা কাউসার আর কুসুমের কথা শুনে যাচ্ছিলাম, কিন্তু কিছু বুঝতে পারছিলাম না। হঠাৎ একটা কথা শুনে চমকে উঠলাম। কুসুম যখন বলল, লঞ্চটা দুনিয়া ঘুরে ঘাঙ্গু নদীতে আস্তে আস্তে আমরা যদি আড়াআড়িভাবে দৌড়ে ঘাঙ্গু নদীতে পৌঁছাতে পারি, তাহলে কেমন হয় বলতো? পারবো বলছিস? আরে পারবো না কেন, স্কুলের পেছন দিয়ে যাব, মিয়াবাড়ির দক্ষিণের রাস্তাটা দিয়ে কবরস্থানের মাছ দিয়ে, বুঝতে পারছিস না? বুঝছি, আর কইতে হবে না। তার মানে বুঝছিস, লঞ্চটা যখন নদীর নিচে ব্রিজ দিয়ে যাবে, তখন আমরা যদি ব্রিজের উপর ওঠে লঞ্চের উপর ঝাঁপ দিতে পারি। মানে বুঝছিস কি, ব্রিজটা কত নিচু মনে আছে না? কাউসারের মুখে হাসি ফুটে ওঠে, হাতে কিল দিয়ে বলে, আরে 100বার মনে আছে। আমি আর রঞ্জু কথা শুনে বুঝতে পারছিলাম না, কিন্তু এইটুকু বুঝলাম, কোনো একটা ব্রিজের উপর দিয়ে চলন্ত লঞ্চের উপর লাফিয়ে পড়ার মতো একটা সর্বনাশা বুদ্ধি বের হয়েছে, এবং সেটা কতটুকু বাস্তব আর কতটুকু বিপজ্জনক সেটা আমাদের কারো জানা নাই। কিন্তু বুদ্ধিটা যেহেতু বের হয়েছে, অতএব চেষ্টা তো করে দেখতেই হবে। বুদ্ধিটা কুসুমের। বুড়া একটা মানুষের সাথে বিয়ে হয়ে যাওয়াটা ঠেকানোর জন্য যে কোনো বুদ্ধি কুসুম চেষ্টা করে দেখতে চাই। আমি উঠে দাঁড়ালাম, বললাম, ঠিক আছে চলো। অন্যরা উঠে দাঁড়ালো। তখন বদরুলের কথা মনে পড়ল এবং কুসুম মাথা নাড়ল, বলল, এই দাঁড়া, বদরুলকে নেওয়া যাবে না। বদরুল আপত্তি করলো, বলল, কেন নেওয়া যাবে না? আচ্ছা শোন, তুই ছোট, তোকে এখন বেশি লাফাঝাপি করতে পারবি না। তোকে একটা অন্য গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। কি কাজ? অনেক দরকারি একটা কাজ, বুঝলি? সেটা কি? আমরা একটা চিঠি লিখে দিব, তুই সেটা সবাইকে নিজে দেখাবি। কাকে দেখামু? এই চিঠি দেখে আমরা মারবো না তো? না রে বাবা, কেউ মারবে না। আমার হঠাৎ রঘু কাকার কথা মনে পড়ল। বললাম, আচ্ছা, রঘু কাকাকে চিঠিটা দেখিয়ে তাকে নিয়ে
মানে যদি তাকে বলা হয় আর কি। কুসুম সম্মতি জানালো, বলল, হ্যাঁ হ্যাঁ, রঘু কাকাকে চিঠিটা দেখিয়ে তাকে নিয়ে যাবে ছাদু মিয়ার বাড়ি, সেখানে সবাইকে গিয়ে বেঁধে ফেলতে হবে। বেঁধে ফেলবে কেন? আরে তারা সবাই ডাকাত না, সেই জন্যে। রঞ্জু বলে, আরে যা করা তাড়াতাড়ি কর, একদম সময় নাই। তখন আমার ব্যাকপ্যাক থেকে নোট বই বের করে গ্রামের মানুষের উদ্দেশ্যে একটা চিঠি লেখা হলো। চ্যাঙ্গাপুতা গ্রামবাসী, আপনারা নিশ্চয়ই জেনে বিস্মিত হবেন যে এই চ্যাঙ্গাপুতা গ্রামে একটা প্রাচীন মন্দিরের নিচে 3 কলসি স্বর্ণমুদ্রা লুকায়িত ছিল। আমরা নিম্ন স্বাক্ষরকারীরা সেটি খুঁজে বের করেছি। একটি বিদেশি গোষ্ঠী সেই স্বর্ণমুদ্রা ছিনিয়ে নেওয়ার জন্য সাদা লঞ্চে করে এসেছে এবং তারা পালিয়ে যাচ্ছে। আমরা তাকে ধরার জন্য যাচ্ছি। সম্মানিত গ্রামবাসীর প্রতি অনুরোধ, বর্তমানে ছাদু মিয়ার বাড়িতে আশ্রয় গ্রহণকারী ডাকাত দলের বাকি সদস্যদের গ্রেফতার করুন এবং সাংবাদিক ভাইদের খবরটি প্রচার করার জন্য অনুরোধ রইল। বিনীত, অপু, রঞ্জু, কুসুম ও কাউসার। চিঠিটা বজরুলের হাতে দিয়ে কুসুম বলল, বজরুল, এক দৌড়ে রঘু কাকার কাছে যাবি এবং এটা নিয়ে যাবি, জলদি করবি। এই প্রথমবার বজরুল বেঁকে বসলো এবং তারপর বলল, আমি তোমাদের সঙ্গে লঞ্চ আক্রমণ করতে যাব। কুসুম বলল, শোন বজরুল, তুই যদি এই চিঠিটা রঘু কাকার কাছে নিয়ে যাস তাহলে তোকে তোর স্মার্টফোন আমরা এনে দিব, বুঝলি? খোদার কসম বলো? খোদার কসম, যা। বজরুল তখন চিঠিটা নিয়ে দৌড় দিল। আমরাও রওনা দিলাম। ঠিক দৌড় না হলেও দৌড়ের কাছাকাছি। মাত্র কয়েক পা এগিয়েছি, তখন রঞ্জু বলে ওঠে, এই শোন, খেতে পেয়েছে। কুসুম বলল, স্কুলের সামনে একটা দোকান আছে, সেখানে গিয়ে মুড়ি কলা কিনে নিবনি। বজরুল ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, কষ্ট পাস না রে, লঞ্চটা যদি দখল করতে পারি নিশ্চয়ই ভালো ভালো খাবার থাকবে, সেখান দিয়ে খেয়ে নিব। আর যদি দখল করতে না পেরে আমরা নিজেরাই দখল হয়ে যাই তখন কি করবি? তাহলে তো আর খাওয়া নিয়ে চিন্তা করতে হবে না রে, শুধু খাওয়া না, অন্য কিছু নিয়েই চিন্তা করতে হবে না। স্কুলের পাশেই একটা দোকান এবং সেখান থেকে কলা আর বিস্কুটের প্যাকেট কিনে খেতে খেতে আমরা ছুটতে থাকি। মাঝে একজন দুজন আমাদের কাছে জানতে চাচ্ছে আমরা কোথায় যাচ্ছি। সত্যি কথাটা এখন বলে দেওয়া যায়, গ্রামের মানুষ যত জানবে ততই ভালো, কিন্তু বুঝিয়ে দেওয়ার সময় নাই। তাই সবাইকে বলছি, ঘাঙু নদীর ব্রিজে একজনের সাথে দেখা করতে হবে। কথাটা ঠিক টাইমে থাকতে হবে, না হলে দেখা হবে না। তাই আমরা ছুটছি। কথাটা অবশ্য মোটামুটি সত্য। ঘাঘু নদীর ব্রিজে পৌঁছানোর পর আমরা একটু ধন্দের মাঝে পড়ে গেলাম। লঞ্চ থেকে চলে গেছে না এখন আসেনি, যেহেতু কোনোটাই জানার উপায় নাই তাই ব্রিজে অপেক্ষা করতে থাকলাম। কিছুক্ষণের মাঝে লঞ্চের আলো দেখা গেল। ইঞ্জিনের শব্দটা মোটামুটি পরিচিত, তাই কোনো সন্দেহ থাকলো না এটাই সেই লঞ্চ। ব্রিজের ওপর থেকে নিজের চলন্ত লঞ্চের ওপর লাফ দেওয়াটা মোটেও সহজ বিষয় না, এবং নিজে চলন্ত লঞ্চের ওপর লাফ দিয়ে যদি ঠিকঠাক লঞ্চে পড়তে না পারি তাহলে পানিতে পড়ে যেতে পারি। কথা সেটাও না, প্রোপেলারের আঘাতে মরেও যেতে পারি, উল্টাপাল্টা জায়গায় পড়ে হাত পা ভেঙেও ফেলতে পারি, আবার লঞ্চে যারা আছে তাদের কাছে ধরাও পড়তে পারি। কিন্তু আমরা সব কিছু মাথা থেকে বের করে নিলাম। ব্রিজটা আসলে অনেক নিচু, দেখে মনে হয় লঞ্চের ছাদে লেগেই যাবে, আমাদেরকে বেশি উপর থেকে লাফ দিতে হবে না। কাজেই আমি আর কুসুম এক পাশে থাকলাম, রঞ্জু আর কাউসার অন্য পাশে। লঞ্চের মাথাটা ঠিক যখন ব্রিজের উপর আসবে আমি আর কুসুম লাফ দিব। লঞ্চের মাথাটা যখন ব্রিজটা পার হয়ে অন্য পাশে যাবে তখন কাউসার আর লঞ্চু লাফ দিবে। লাফালাফি সব কাজ শেষ করতে হবে লঞ্চের সামনের অংশে। কোদালের লাঠিটা গামছা দিয়ে পিঠে বেঁধে নিয়েছি, এটাই এখন আমাদের একমাত্র অস্ত্র। লঞ্চটা যখন ব্রিজের কাছাকাছি এসেছে তখন আমরা রেলিংটার অন্য পাশে গিয়ে রেডি হলাম। ঠিক তখন শুনলাম ব্রিজের ওপর থেকে একজন বলছে, এই পলা মাইয়া, তোমরা কি করো, মাথা খারাপ নাকি? আমাদের কাছে বিষয়টা এখন ব্যাখ্যা করার মতো সামান্যতম সময় নাই, তাই আমরা রেলিং ঝুলে থাকি। ধক ধক শব্দ করতে করতে লঞ্চটা ব্রিজের নিচে আসে। ডেকটা পার হতেই আমি আর কুসুম লাফ দিয়ে শুয়ে পড়লাম আমরা, এবং আমাদের ঠিক নাকের ওপর দিয়ে ব্রিজটা পার হয়ে গেল। ব্রিজের অন্য পাশে বাকি দুজনকে রেলিং ধরে ঝুলে থাকতে দেখলাম। তারা প্রায় আমাদের ওপরই লাফিয়ে পড়ল। কোনো মতে একটু সরে গিয়ে নিজেদের রক্ষা করলাম। যে মানুষটা আমাদের দেখে ফেলেছে সে ব্রিজের ওপর থেকে মহা চেঁচামেচি শুরু করে দিয়েছে, কিন্তু দেখতে দেখতে আমরা অনেকটা দূরে চলে আসছি। তবু আমরা কোনো ঝুঁকি নিলাম না, লঞ্চের ছাদেই লম্বা হয়ে শুয়ে থাকলাম। লঞ্চ আক্রমণের প্রথম ধাপটা ঠিকঠাক কাজ করেছে, শুধু তাই না, কাজটা যতটা কঠিন ভেবেছিলাম ততটা কঠিন হয়নি, অনেকটা সহজে হয়ে গেছে। এখন দ্বিতীয় ধাপ শুরু, জানি না কিভাবে করব।
হ্যাঁ, যখন আমরা আমাদের জীবনের সবচেয়ে ভয়াবহ এবং সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে বিপজ্জনক এবং সবচেয়ে অনিশ্চিত কাজটা করার পরিকল্পনা করে ফেললাম, এবং সেটা আগামী পর্বে জানা যাবে। আজকে এইটুকুই, বাই।